চিপসগুলো কি মিউজিয়ামে রাখবে ভেবেছ? যদি রাখতেই মন চায় তবে আমি পরে কিনে দিব। এখন এগুলো খাও। তাহমিদের কথা শুনে কুহু ফ্যালফেলিয়ে চেয়ে থাকে। বইন আমার তাত্তারি খা। তুই দুনিয়ায় একমাত্র যে চিপস হাতে নিয়ে বসে আছিস। এর আগে আর কেউ চিপস হাতে নিয়ে বসে থাকেনি। আনানের খো চা শুনে তাহমিদ চোখ গরম করে তাকায়। কুহু কিছু না বলে প্যাকেট খুলে চিপস মুখে দেয়। সুপ্তিকে ঘিরে ওর বোনেরা বসে আছে। রাহাত, তাহমিদ, আনান, নিহানদের সাথে আড্ডায় মেতেছে। এরপর তো আমাদের হবু ডক্টরের পালা। বউ কি ঠিক করাই আছে নাকি আমাদের খুঁজে দিতে হবে? রাহাত প্রশ্ন করে তাহমিদকে। আমার আবার দয়ার শরীর। আমার বউ খুঁজতে গিয়ে আপনারা এনার্জি লস করবেন তা হতে দিতে পারি না। তাই বউ রেডি রেখেছি। সময় হলেই টুপ করে সবার সামনে হাজির করব। আমার শাহ লাবাবু দেখছি দারুণ ফরওয়ার্ড। সবার কথা কত ভাবে। এমন শাহ লা বাবু ঘরে ঘরে দরকার। রাহাত হেসে বলে, দুলাভাই আমাদের তাহমিদ ভাই দায়িত্ববান পুরুষ। তাই বিয়ের আগেই বউয়ের দায়িত্ব কাঁধে নেয়ার চেষ্টা করছে। আনান দুজনের মধ্যে ফোন কাটে। তাই নাকি? তা বউটাকে শাহ লা বাবু? রাহাত দুজনের দিকে তাকিয়ে প্রশ্ন করে। সেটা ক্রমশ প্রকাশ্য। আনান উত্তর দেয়। এভাবেই আড্ডা চলতে থাকে। সুপ্তির পাশে কুহু বসে আছে। সুপ্তি কুহুকে নানান প্রশ্ন করছে। মা কেন আসেনি বারবার জানতে চাচ্ছে কুহুর কাছে। ওর মন বড্ড উচাটন করছে। সবাই এসেছে অথচ মা আসেনি। কুহু সুপ্তিকে বারবার বোঝাচ্ছে ফুপু ঠিক আছে। কিন্তু সুপ্তি তা মানতে নারাজ। কি রে ছাতার মিস্ত্রির বউ, দিনকাল কেমন যাচ্ছে? শ্বশুর শাশুড়িকে সম্মান করছিস তো? আর জামাইকে আঙ্গুলে নাচানোর মিশন শুরু করেছিস? তাহমিদ দুজনের কথার মাঝে বাগড়া দেয়। তাহমিদের বাচ্চা এইটা ছাতার মিস্ত্রি নয়, আর্কিটেক্ট হবে। আমার কাউকে নাচানোর জন্য মিশন শুরু করতে হয় না। আমার চোখের দিকে তাকালেই জনগণ নাচতে প্রস্তুত হয়ে যায়। বাপরে ক্ষমতাবান নারী তুই। তোর চেখে কি ম্যাগনেট আছে নাকি? দেখি একবার তাকা তো আমার দিকে। তুই থামবি দপোলা। এত খোঁচাস কেন? চলেই তো এসেছি তোর বাড়ি থেকে। একবারে তো আর চলে আসিননি। 2-4 মাসে হলেও একবার যাবি। তাই খো চা নো বন্ধ হবে নট। কুহু ওদের দুই ভাই বোনের কথা শুনছে আর মৃদু হাসছে। ভালো কথা ছাতার মিস্ত্রির বউ। সেদিনের পর থেকে তোর মামাতো বোনের সামনে আমি ইচ্ছে করে আসি না। চেষ্টা করি তার সামনে না পড়তে। মাঝে মাঝে বাধ্য হয়েই তার সামনে আসতে হয়। সে যেন এইটা নিয়ে আবার কাহিনী না করে। আমি কথা রাখতে খুব ভালো করেই জানি। কুহুর কেন যেন তাহমিদের কথাটা শুনে খুব খারাপ লাগলো। তুই আমার বোনকে এমন করে বলছিস কেন? আমার বোনটা কত ভালো জানিস। শুধু একটু বোকা এই যা। তবে একসময় এমন বোকা আর থাকবে না। এর জন্য আমাকে যে কত কষ্ট করতে হবে তা আমিই জানি। চিরকে হিরো বানানোর চেষ্টা যে আমাকেই করতে হবে তা কি বুঝতে পারছিস? কুহু তাহমিদের কথার পূর্ণ মানে বুঝতে পারলেও চুপ করে থাকে। জিরোকে হিরো বানাতে পারদর্শী হিরো আলম। সুপ্তি হাসতে হাসতে কুহুর শরীরে ঢরে পড়ে। কি বললি আমি হিরো আলম? তাহলে তোর জামাই রিপন ভিডিও। আগে তো ছিল ছাতার মিস্ত্রি। আর এখন প্রমোশন পেয়ে হলো রিপন ভিডিও।
তাহমিদও কম যায় না। কুহু এবার চুপ করে থাকতে পারল না। ফিক করে হেসে দিল। কুহুর হাসির আওয়াজে তাহমিদ ওর দিকে তাকায়। ও আজই প্রথম এমনভাবে কুহুকে হাসতে দেখল বামপাশের গজদাঁত ওর হাসিকে আরো মোহনীয় করে তুলেছে। তাহমিদ কয়েক মুহূর্ত মুগ্ধ নয়নে চেয়ে থাকে। সুপ্তিকে নিয়ে ফিরতে রাত হয়ে যায়। তাই কুহুর আর হোস্টেলে যাওয়া হয় না। পরদিন সকালে খাবার খেয়েই ও ফুপুকে বলে আজকেই হোস্টেলে ফিরবে। তিনিও রাজি হন। কয়েকদিন থেকে কুহুর পড়াশোনা হচ্ছে না, তাই রাজি না হয়ে উপায় নেই। তাহমিনা আক্তার কুহুর যাওয়ার কথা শুনলে কুহুকে বলে দেন তাহমিদ ওকে পৌঁছে দিবে। কুহু শুধু মাথা নাড়ায়। দিদুনের কাছ থেকে বিদায় নিয়ে কুহু ফুপুদের কাছ থেকে বিদায় নেয়। ড্রয়িং রুমে কায়েস, শিউলি আক্তার বসে ছিল। কুহু গুটি গুটি পায়ে বাবার কাছে যায়। শিহাব বাবার পাশে বসে ছিল। কুহু শিহাবকে কাছে টেনে নেয়। চুমু দেয় ওর কপালে। বাবা আমি আসছি। তোমরা ভালো থেকো। বাবাকে কিছু বলার সুযোগ না দিয়েই কুহু বেরিয়ে আসে। একটিবার শিউলি আক্তারের কাছ থেকে বিদায় নেয়ার প্রয়োজন বোধ করে না। শিউলি আক্তারের সেই দিনের আচরণ ওর মনে দাগ কেটে গেছে। তার উপর বড় ফুপুর বলা কথাগুলো ও বারবার বিশ্লেষণ করেছে এবং এটাই বুঝেছে যে এবার ওকে শক্ত হতে হবে। শিউলি আক্তার অবাক হয়ে গেছে কুহুর আচরণে। কুহু সবার কাছ থেকে বিদায় নিল, অথচ একটাবারও তাকে বলার প্রয়োজন মনে করল না। বাইরে এসে দেখল তাহমিনা আক্তার গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা ব্যাগ। কুহু, এখানে কিছু খাবার আছে, ফ্রিজে রেখে দিবি। আর আমি কয়েকদিন পর তাহমিদকে পাঠাবো তোকে আনতে। চলে আসবি কিন্তু। তাহমিনা আক্তারের কথায় অধিকারবোধ চাপা থাকে না। তাহমিনা আক্তারকে সালাম জানিয়ে গাড়িতে উঠে কুহু। পুরো রাস্তা দুজনেই নীরব থাকে। একজনের মনে হাজার কথার ফুলঝুরি ছুটেছে, কিন্তু বলার সাহস নেই। আরেকজন তো নীরবতাকেই নিজের সঙ্গী করেছে। কুহুর হোস্টেলের সামনে এসে গাড়ি থামায় তাহমিদ। কুহু নিচে নামলে তাহমিদ ওর হাতে একটা ব্যাগ ধরিয়ে দেয়। এখানে চকলেট, চিপস আর আইসক্রিম আছে। ইচ্ছে হলে খেও, না হলে ফেলে দিও। ভাবলেশহীন মুখে বলে তাহমিদ। আপনি সব সময় এভাবে কথা বলেন কেন? সাহস করে কুহু বলেই ফেলে। কিভাবে কথা বলি? সিরিয়াস হয়ে জানতে চায় তাহমিদ। কিন্তু ভেতর ভেতর ও হাসিতে ফেটে পড়ছে। ওর কথার ভঙ্গিতে কুহু বেশ ভরকে গেছে। সব সময় কেমন বাঁকাভাবে কথা বলেন। এখন যেমন বললেন। ভয় ভয় জবাব দেয় কুহু। আমি মানুষটাই তো বাঁকা, তাহলে কথা সোজাভাবে বলবো কেমন করে? কুহু আর কিছু না বলে তাহমিদের হাত থেকে ব্যাগ নিয়ে হোস্টেলের গেইট অতিক্রম করে। তাহমিদ হাসিমুখে ওর যাওয়া দেখে। শাহনাজ সুলতানা আজ বিকেলে নিজ বাড়িতে যাবেন। আগামীকাল যাবে নাজমা পারভিন। কায়েস আর শিউলিও আগামীকাল যাবে। আজ সকাল একে একে সকল আত্মীয় স্বজনরা বিদায় নিচ্ছে। আজ থেকে কুঞ্ছায়া ফাঁকা হয়ে যাবে। কুহুর এইচএসসি পরীক্ষার আর 6 মাসও নেই। ও পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছে। সুপ্তির বিয়ের পর আর বড় ফুপুর বাসায় যাওয়া হয়নি। আর না গেছে ফুলতলা। ক্লাস, কোচিং নিয়ে ব্যস্ত কুহু। আফরোজা নাজনীনও ওকে তার বাসায় আসতে বলেননি। তিনি চাচ্ছেন এইচএসসি পরীক্ষা শেষ হলেই তিনি কুহুকে তার কাছে আসতে বলবেন। তাহমিনা আক্তার অবশ্য বড় জায়ের কাছে কুহুকে নিয়ে আসার কথা বলেছিলেন, কিন্তু তিনি বলেছেন কুহু পরীক্ষার পরই আসুক। তাই তাহমিনা আক্তারও আর জোর করেননি। কুঞ্ছায়া থেকে আসার পর তাহমিদের সাথে কুহুর আর দেখা হয়নি। যদিও বা কুহু তাহমিদকে দেখেনি, কিন্তু তাহমিদ ঠিকই আড়াল থেকে কুহুকে প্রতিনিয়তি দেখেছে।
ঘড়িতে রাত 12টার ঘণ্টা বেজেছে। কুহু মনোযোগ দিয়ে পড়ছে। ঠিক সেই সময় ফোনে মেসেজ টোন বেজে ওঠে। কুহু ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করে। কিছুদিন থেকে একটা আননোন নম্বর থেকে সকালে রাতে 2বার নিয়ম করে মেসেজ দিচ্ছে কেউ। মেসেজে তেমন কিছুই লেখা থাকে না, শুধু শুভ সকাল আর শুভ রাত্রিতেই সীমাবদ্ধ। কুহু প্রথম কয়েকটা নম্বর ব্লক করেছে, কিন্তু যতবারই একটা নম্বর ব্লক করে পরে নতুন আরেকটা নম্বর থেকে মেসেজ আসে। তাই পরে আর এই নম্বর ব্লক করেনি। যার ইচ্ছে হয় সে মেসেজ দিক। ক্লাস শেষ করে সবে মাত্র হোস্টেলে ফিরেছে কুহু। ঘামে ভিজে গেছে শরীরের পোশাক। হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে আলনায় থাকা জামাকাপড় নিয়ে করিডোরের উল্টো দিকে থাকা ওয়াশরুমে ঢুকে যায়। গোসল সেরে এসে দেখল অনবরত ওর ফোন বেজেই চলেছে। স্ক্রিনে ভেসে উঠেছে শিউলি আক্তারের নাম। কৌতূহলে কপাল কুঁচকে আসে কুহুর। ছোটমা কোনোদিন ওকে নিজ থেকে ফোন দেয়নি, আজ হঠাৎ তার ফোন এসেছে। কারো কি কোন বিপদ হয়েছে? কুহু ফোন রিসিভ করতে দমনা করছে। ও চিন্তায় অস্থির হয়ে গেছে। ততক্ষণে ফোন কেটে গেছে। পরক্ষণেই আবার ফোন বেজে উঠল। কেমন আছো ছোটমা? শিহ। কুহুর কথা শেষ হবার আগেই ওপর পাশ থেকে কথা ভেসে আসে। আপু, আমি শিহাব। খুব জরুরি কথা আছে তোমার সাথে। শিহাবের গলায় উৎকণ্ঠা গোপন থাকে না। কি হয়েছে সোনা? তুই এভাবে কথা বলছিস কেন? বাবা ভালো আছে তো? তোরা সবাই ভালো আছিস? আমরা ভালো নেই আপু। আব্বু ভীষণ অসুস্থ। কি হয়েছে বাবার? বাবা ঠিক আছে তো? ভয় কুহুর গলা কাঁপছে। ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। শিহাবও কাঁদতে শুরু করেছে। কোনোমতে কান্না থামিয়ে বলে, আপু, আম্মু আব্বুকে ধাক্কা মেরেছে, আব্বু পড়ে যেয়ে বুকে লেগেছে। শিহাবের কথা শুনে কুহুর দম বন্ধ হবার উপক্রম হয়। এ কি শুনছে সে? কি বলছিস এসব শিহাব? আমাকে খুলে বল, কি হয়েছে? দৃষ্টি আপু আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের ছেলেকে পছন্দ করে। ওকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু আব্বু এতে মতো নেই। এদিকে আম্মু চায় ওই ছেলেটার সাথেই আপুর বিয়ে হোক। এ নিয়ে আব্বুর সাথে আম্মুর খুব কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেগে যেয়ে আম্মু আব্বুকে জোরে অক্কা দেয়। আব্বু বারান্দার টেবিলে যেয়ে অক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। সেখানেই আব্বুকে ভালো করে শুইয়ে দিয়ে মাথায় পানি ঢালে আম্মু। খানিকক্ষণ পর আব্বুর জ্ঞান ফিরে। তারপর থেকেই আব্বু অসুস্থ। জানো আপু, দৃষ্টি আপু যাকে বিয়ে করতে চাইছে সেই ছেলেটা ভালো নয়। ওনে সা করে আর জু খেলে। তাই আব্বু বিয়েতে রাজি নয়। আম্মু সব সময় নিজের ফোন আর আব্বুর ফোন তার কাছে রাখছে। আব্বুকে কেউ ফোন দিলে তার সাথে আম্মুই কথা বলছে। তাই আমি এই কয়দিন তোমাকে ফোন করার সুযোগ পাইনি। একটু আগে কে যেন আব্বুর ফোনে ফোন দিয়েছে, আম্মু বাগানে যেয়ে কথা বলছে। এই সুযোগে আমি তোমার কাছে ফোন করেছি। শিহাবের কথাগুলো শুনে কুহু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। এ কি শুনছে সে? ছোটমার এত অধঃপতন হয়েছে যে বাবার গায়ে হাত তুলতে এতটুকু বাধল না। আপু, তুমি বাড়িতে একবার আসবে। আব্বু শুধু কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছে আপু। তুমি এসে আব্বুকে বাঁচাও আপু। কুহুর ভাবনায় হচ্ছে ঘটিয়ে কথা বলে শিহাব। আমি আসবো সোনা। তুই কাঁদিস না, বাবাকে দেখে রাখিস। আপু, আমি যে তোমাকে ফোন করেছি তা আম্মুকে বলো না। আম্মু জানতে পারলে আমাকে মারবে।
আচ্ছা বলবো না, তুই শুধু বাবাকে দেখে রাখিস, আমি খুব তাড়াতাড়ি আসব। কুহু ফোন কেটে দেয়। কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে। এমনটা কেন হলো? কুহু ধাতস্থ হয়ে বড় ফুপুকে ফোন করে। তাকে সবটা জানিয়ে একবার গ্রামে যেতে চায়। কিন্তু আফরোজা নাজনীন কুহুকে সেখানে একা যেতে দিতে রাজি হয় না। তিনি নিজেও কুহুর সাথে যেতে চান। তিনি জানান আগামী সোমবার তিনি কুহুকে নিয়ে ফুলতলা যাবেন। তিনি এখন রীতির শ্বশুর বাড়ি আছেন। সেখান থেকে আগামীকাল ঢাকায় ফিরে সোমবার ফুলতলা যাবেন। কুহু ফুপুর কথায় সায় দেয়, তবে ওর মন বড্ড উচাটন করছে। আজ কেবল শনিবার, মাঝখানে আরও একটা দিন অপেক্ষা করতে হবে। পরদিন দুপুরেই আফরোজা নাজনীন নিজ বাসায় হন্তদন্ত হয়ে প্রবেশ করেন। তিনি দুই বোনের সাথে কথা বলেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও তারা এখন কেউই আসতে পারবে না। আনানের পরীক্ষা চলছে, তাই শাহনাজ সুলতানার পক্ষে এখন ফুলতলা যাওয়া সম্ভব নয়। আর নাজমা পারভিনের শ্বশুর অসুস্থ হয়ে বিছানা নিয়েছে। তিনি ছাড়া শ্বশুরকে দেখার মতো কেউই নেই, তাই তিনিও আসতে পারবেন না। অগত্যা আফরোজা নাজনীনকে একাই যেতে হবে। তিনি যেহেতু দুপুরের মধ্যেই ফিরেছেন, তাই সিদ্ধান্ত নেন আজই কুহুকে নিয়ে ফুলতলা যাবেন। তাহমিনা আক্তারকে সব খুলে বলতেই তিনি বাদ সাধছেন। গ্রামে যেতে রাত হয়ে যাবে। যেহেতু সানাউল রাশেদিন এখন ঢাকায় নেই, তাই একা দুইজনকে একা যেতে দিতে তিনি নারাজ। বড় ভাবি, আপনি কুহুকে নিয়ে একা যাবেন না। এত রাস্তা, তার উপর যেতে রাত হয়ে যাবে। যতই ড্রাইভার থাকুক তবুও চিন্তা থেকেই যায়, আপনি বরং তাহমিদকে সাথে নিন। ও কি যাবে? আমার সাথে কুহু যাচ্ছে, এতে তাহমিদের যদি অসুবিধা হয়। আমি চাই না আবার আমাদের ভুলে কুহু চিরদিনের জন্য দূরে চলে যাক। একই ভুল মানুষ একবারই করে, আর তাহমিদ প্রথমবার ভুল করার পর থেকে অনুশোচনায় ভুগছে। তাই আমি জানি একই ভুল ও দুইবার করবে না। আর সময়ও তো পাল্টায়। কে বলতে পারে যে কুহুকে ও একদিন অসম্মান করেছিল, একসময় দেখা গেল সেই কুহুই ওর সবকিছু হয়ে গেছে। আমরা অনেক কিছু জানলেও কার মন কখন কিসে হারাবে তা কিন্তু জানি না। তাহমিনা আক্তারের কথা শুনে আফরোজা নাজনীন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি বলতে চাচ্ছিস তুই, তাহমিনা? আমার কাছে কিছু কি লুকাচ্ছিস? কিছুই লুকাচ্ছি না। শুধু বলতে চাইছি, তোমার বাপ এখন আগের মতো কাঠখোট্টা নেই। কুহুর প্রতি যথেষ্ট নরম হয়েছে ওর মন। ওকে যেতে বললে ও বরং খুশিই হবে। কথা বলে সময় নষ্ট না করে তুমি তোমার বাপকে ফোন করে কুহুকে নিয়ে আসতে বল। ওর মেডিকেল থেকে আসার সময় হয়ে গেছে। আর কুহুকেও তো তৈরি হয়ে থাকতে হবে। তাহমিনার কথায় যুক্তি আছে দেখে আফরোজা নাজনীন আর কথা বাড়ায় না। তাহমিদকে ফোন করে কুহুকে নিয়ে আসতে বলেন। আবার কুহুকে ফোন করে তৈরি হতে বলেন। এরপর শাহনাজ সুলতানাকে ফোন দিয়ে সাজ্জাদ স্যারকে কুহুর হোস্টেল সুপারের কাছে বলতে বলেন। শাহনাজ সুলতানা তার দেবরকে ফোন দিয়ে সবটা জানালে তিনি হোস্টেল সুপারকে বলে দেন কুহুকে কেউ নিতে গেলে যেন বের হতে দেয়। কুহু ফুপুর কথামতো তৈরি হয়ে থাকে। তাহমিদ হোস্টেলের গেইটে এসে কুহুকে ফোন করে। আননোন নম্বর দেখে কুহু একটু ইতস্তত করে ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম। সালাম দিয়ে নিশ্চুপ থাকে কুহু। ওয়ালাইকুমু সালাম। আমি তাহমিদ বলছি। আসি, গেইটের বাইরে দাঁড়িয়ে আছি। তুমি তৈরি হয়ে থাকলে চলে এস। জি, আমি তৈরি আছি। এক্ষুনি আসছি বলেই ফোন কেটে দেয় কুহু। তাহমিদ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখল কুহু একটা ছোট ব্যাগ হাতে নিয়ে গেইট দিয়ে বের হচ্ছে। ও গাড়ির কাছে আসলে তাহমিদ দরজা খুলে দেয়।
কুহু কোন কথা না বলে গাড়িতে উঠে বসে। সারা রাস্তা কেউ কোন কথা বলে না। কুহুর মন খারাপ দেখে তাহমিদও ওকে ঘাটায় না। ওরা কুঞ্ছায়ায় পৌঁছে দেখল আফরোজা নাজনীন তৈরি হয়ে ওদের অপেক্ষা করছিল। আর তাহমিনা আক্তার ওদের দুজনের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল। তাহমিদকে ফ্রেশ হতে বলে তিনি খাবার বাড়েন। তাহমিদ ফ্রেশ হয়ে একেবারে তৈরি হয়ে নিচে নামে। কুহু খেতে না চাইলেও তাহমিনা আক্তার ওকে জোর করে খাওয়ায়। দুজনকেই একসাথে খাইয়ে দেয় তাহমিনা আক্তার। ওদের খাওয়া শেষ হওয়া মাত্রই আফরোজা নাজনীন বেরিয়ে পড়েন। গ্রামে পৌঁছাতে ওদের রাত 8টার বেশি বেজে যায়। পথিমধ্যে তাহমিদ রাতের জন্য খাবার কিনে, কারণ ও জানে সেখানে রাতে রান্না করার মতো কোন পরিস্থিতি থাকবে না। তাছাড়া ড্রাইভার আঙ্কেল যাচ্ছেন, ওরা নিজেরা না খেয়ে থাকলেও আঙ্কেলকে না খাইয়ে রাখা তাদের পরিবারের জন্য সম্মানজনক হবে না। কুহুর বাড়ির গেইটের সামনে এসে গাড়ি থামায় ড্রাইভার। কয়েকবার বেশ জোরে হর্ন বাজায়। শিউলি তখন একটা রুমে মেয়ের সাথে ফুসুরফাসুর করছিল। তরে কইলাম এখনই বাপের কাছে পোলাডার কথা কইস না, আগে ওই কুহু হারামজাদির একটা ব্যবস্থা করি। ফেরে বাড়ি থাইকা চিরদিনের মতো তারাই সব নিজের হাতের মুঠায় লই, তারপর তুই নিজের কথা কইস। কিন্তু তুই আমার কথা না শুই না দিলি আমার পরিকল্পনার 12টা বাজায়। দৃষ্টি মায়ের কথা শুনেও না শোনার ভান ধরে। ওর আপাতত কারো কোন কথা শোনার ইচ্ছে নেই। ওর মাথায় এখন শুধু চেয়ারম্যানের ছেলে সবুজ ঘুরছে। এমতাবস্থায় গাড়ির হর্নের আওয়াজ শুনে মা মেয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। এখন কে আসল আম্মু? আমাদের গেইটের সামনেই তো হর্ন বাজছে মনে হচ্ছে। আমিও তো বুঝতাছি না কে আইল। চল তো গিয়া দেখি। শিউলি আক্তার গেইট খুলেই থমকে গেছে। ও স্বপ্নেও ভাবেনি, এখন ওর ননদকে মোটেও আশা করেনি। আবার সাথে কুহু আর তাহমিদও আছে। আপা, আপনি এত রাইতে? আসেন, ভিতরে আসেন। কেমন আছিস তোরা? কায়েস কই? দোকান থেকে আসেনি? এতক্ষণ তো দোকান থেকে চলে আসার কথা। আফরোজা নাজনীনের কথা শুনে শিউলির বুক শুকিয়ে আসছে। এখন কি জবাব দিবে সে? কি রে, কথা বলছিস না কেন? কায়েস কই? আপা, হেও অসুস্থ, তাই দোকানে যায়নি, ঘরে শুইয়া রইছে। ভয় ভয় জবাব দেয় শিউলি। কি বলছিস? কি হয়েছে ওর? বলেই আফরোজা নাজনীন দৌড়ে যায় ভাইয়ের রুমে। আসলে কুহুই তাকে বলতে নিষেধ করেছিল শিউলির কাছে যাতে সত্য না বলে। পরে দেখা গেল শিউলি শিহাবকে মারধর করল। তাই আফরোজা নাজনীনও শিউলিকে ধরা দেননি। কায়েস বিছানায় টানটান হয়ে শুয়ে ব্যথা অকাতরা হচ্ছে। আফরোজা নাজনীন হুড়মুড়িয়ে ঘরে ঢুকে ভাইয়ের অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করে। কুহুও বাবার মাথার পাশে বসে কাঁদছে। ওর বাবার শরীর শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, মুখটা শুকনো। বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? তোমার খুব কষ্ট হচ্ছে? কুহু কান্নার মাঝেই বাবাকে প্রশ্ন করে। আমাকে মাফ করে দিস মা। তোর প্রতি আমি অনেক অন্যায় করেছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে বলে কায়েস। ব্যথা কারণে তার কথা বলতে কষ্ট হচ্ছে। ও বাবা, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছ? তুমি তো আমার বাবা। বাবাদের মুখ কখনোই সন্তানের কাছে ক্ষমা চাওয়ার জন্য নয়। ওই মুখ শুধু দোয়া করার জন্য। কুহুর কথা তাহমিদের বুকে লাগে। মেয়েটা কত সহজেই কঠিন কথাটা বলল।
শিউলি, আমার ভাইয়ের এমন অবস্থা, অথচ তুই একটিবারও আমাকে বলার প্রয়োজন বোধ করিসনি। আমি কাল সকালেও তোর সাথে কথা বলেছি, তুই তখনও আমাকে কিছু বলিসনি। এত লুকোচুরি কিসের তোর? কালকের আগের দিনও তোর সাথে কথা হয়েছে কায়েসের ফোনেই। তুই বললি ও ফোন ভুল করে রেখে গাজীপুর গেছে। তুই মিথ্যা বললি কেন আমার কাছে? জবাব দে, চুপ করে থাকিস না। আর ওকে ডাক্তার দেখিয়েছিস? আফরোজা নাজনীনরা গে দিশেহারা হয়ে গেছেন। নগেন ডাক্তারকে দেখাইতাছি, হেও ওষুধ দিছে। কায়েসের বোনেরা ঢাকায় থাকে। তুই তাদের সাথে আলোচনা না করে, তাদেরকে না জানিয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছিস। নিজেকে খুব বড় মনে করিস তুই। তোর মাথায় কি একবারও আসেনি আমরা আমাদের ভাইয়ের এমন অবস্থা দেখে তোকে কি করতে পারি? তুই বেয়াদব এটা জানতাম, কিন্তু এত বড় দায়িত্বজ্ঞানহীন তা জানতাম না। আরে নিজের স্বামীর ওপর সব মেয়েরই ভালোবাসা, শ্রদ্ধা, মায়া সবই থাকে, কিন্তু তোর কি এসবের কিছুই নেই? আজ আফরোজা নাজনীনের মুখে কিছুই আটকাচ্ছে না। বড়মা, এত হাইপার হয় না। শান্ত হও প্লিজ। তুমি দেখ মামার কিচ্ছু হবে না, আমরা আছি তো। তাহমিদ বড়মাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছে। ও বাপ, তুই একটু দেখো না আমার ভাইটার কি হয়েছে। তুই তো ডাক্তারি পড়ছিস, একটু হলেও তো বুঝবি, বল। এরা গ্রাম্য ডাক্তারের কাছে আমার ভাইকে চিকিৎসা করাচ্ছে। নগেন ডাক্তার চিকিৎসার কি জানে? আমি দেখছি বড়মা। তার আগে তুমি একটু শান্ত হও। তাহমিদ ধীরে ধীরে সময় নিয়ে কায়েসকে পর্যবেক্ষণ করল। কি হয়েছে বাপ? কিছু বুঝলি? বড়মাকে বল কি হয়েছে। আন্টি, আমাকে মামার ঔষধগুলো দেখাবেন। বড়মার কথার উত্তর না দিয়ে তাহমিদ শিউলির সাথে কথা বলে। শিউলি ঔষধের বাক্স এনে দেয় তাহমিদের কাছে। তাহমিদ বাক্সটা নিয়ে বারান্দায় আসে, আফরোজা নাজনীনও ওর পিছু পিছু আসে। সেই সাথে কুহু আর শিউলিও আসে। বড়মা, মামার বুকের হাড় ভেঙেছে। তবে বোঝা যাচ্ছে না কয়টা ভেঙেছে। মেডিকেলে নিতে হবে, তা না হলে ইনফেকশনের ভয় আছে। আর এই ঔষধগুলো ওনার জন্য ভুল। তাহমিদের কথা শুনে এবার ভয় পায় শিউলি। ও ভেবেছিল বুকে হয়তো জোরে আঘাত লেগেছে, তাই কায়েস বিছানা থেকে উঠতে পারছে না। ও ভাবতেও পারেনি এমন কিছু ঘটতে পারে। মানুষটার যদি কিছু হয়ে যায়, ভাবতেই শিউলির বুক ফেটে যাচ্ছে। ও মেয়ের সাথ দিয়েছিল ঠিকই, কিন্তু এখন স্বামীকে হারিয়ে ও মেয়ের চাওয়া পূরণ করতে পারবে না। বাবা তাহমিদ, তুমি মানুষটারে ঠিক কইরা দেও। যা যা করণ লাগে তুমি কর। আফরোজা নাজনীন তাহমিদের কথা শোনার পর থেকে শুধু কেঁদেই যাচ্ছেন। এ পর্যায়ে তিনি মুখ খোলেন। বাপ, আমি ওকে ঢাকায় নিয়ে যাব। তুই ব্যবস্থা কর। আজ রাতেই যেতে চাই। অ্যাম্বুলেন্স লাগবে বড়মা। আমি দেখছি এদিকে কোন অ্যাম্বুলেন্স পাওয়া যায় কিনা। তাহমিদ অনেক চেষ্টা করেও এই এলাকার কোন অ্যাম্বুলেন্স পায় না। বাধ্য হয়ে ঢাকায় ফোন করেছে, রাতেই একটা অ্যাম্বুলেন্স ফুলতলার পথে রওনা দিবে। তাহমিদ ড্রাইভারকে সাথে নিয়ে বাজারে এসে 2টা ঔষধ নেয় কায়েসের জন্য। আজ রাতের জন্য এই 2টা ঔষধ কায়েসকে একটু নিরাপদ রাখবে। কুহু শুধু কেঁদেই যাচ্ছে। শিহাব ফুপুর পাশে গুটিসুটি মেরে বসে আছে। তাহমিদ ঔষধ এনে কায়েসকে খাইয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আফরোজা নাজনীন উঠে ড্রাইভারকে খেতে দেন। তিনি তাহমিদের আনা খাবারগুলোই খেতে দেন। এরপর তিনি তাহমিদ আর শিহাবকে খেতে দেন। সবশেষে তিনি আর কুহু খেয়ে কায়েসের পাশে এসে বসেন।
তিনি ভুলে একবারের জন্য শিউলি আর তার মেয়েকে খেতে ডাকেননি। তাহমিদকে দক্ষিণের ঘরে থাকতে দেয়া হয়েছে। ওর পাশের রুমে ড্রাইভার শুয়েছে। তাহমিদের চোখে ঘুম নেই। ওর বারবার কুহুর কান্নারত মুখ চোখে ভাসছে। শিউলি ব্যাগ গোছাচ্ছে। কায়েসের কাপড়চোপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে তুলে দিয়েছে। এরপর ওর নিজের কাপড়চোপড়ের ব্যাগ গোছাতে গেলেই বাধা দেন আফরোজা নাজনীন। তুই আমাদের সাথে যাচ্ছিস না। আমার ভাইকে আমি নিয়ে যেতে পারব। তার চিকিৎসাও আমিই করাব। এর মধ্যে তোকে কোন প্রয়োজন নেই। এসব কি কন আপা? আমার স্বামী আর আমিই যাবো না। না ছোট মা, তুমি যাবে না। বাবার জন্য আমি আছি। আমি আমার টাকায় বাবার চিকিৎসা করাব। দাদু আমাকে যা দিয়ে গেছেন তা দিয়ে বাবার চিকিৎসা করতে অসুবিধা হবে না। কুহু, বেশি কথা কইবি না কইলাম। তুই কথা কওনের কে? এতদিন চুপ ছিলাম জন্যই তুমি এতটা বেড়েছ। আমি বাবার মেয়ে। তার বিষয়ে যে কোনো কথা বলার অধিকার আমার আছে। আজ তোমার জন্যই বাবার এই অবস্থা, ভুলে যেও না। এতদিন বাবাকে হারানোর ভয় চুপ থেকেছি। কিন্তু আজ যখন আমি চুপ থেকেও বাবার এমন অবস্থা হলো, তখন তুমি কি করে আশা কর আমি আরও চুপ থাকব? তুমি আমার কোমল মন দেখেছ, কিন্তু প্রয়োজনে যে আমি কঠিন হতে পারি এখন থেকে সেইটা দেখবে। আমার একটাই কথা, তুমি যাবে না। কুহুর কথা শুনে শিউলি তবদা খেয়ে যায়। ননদ আর সতীনের মেয়ের বিরোধিতায় শিউলির কাপড় গোছানো হয় না। সারা রাত আফরোজা, শিউলি আর কুহু মিলে কায়েসের কাছে বসে থাকে। দৃষ্টি 10টার আগেই নিজের ঘরে গিয়ে দরজা দিয়েছে। ও মাঝরাত পর্যন্ত সবুজের সাথে কথা বলায় ব্যস্ত থাকে, একটাবারও বাবার খোঁজ নেয়ার প্রয়োজন বোধ করে না। ফজরের আজানের সুমধুর ধ্বনিতে ঘুম ভাঙ্গে কুহুর। চেয়ারে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। আড়মোড়া ভেঙে উঠে অজু করে নামাজ আদায় করে। এরপর সোজা চলে যায় রান্নাঘরে। সকাল 6টায় ফোনের শব্দে ঘুম ভাঙল তাহমিদের। অ্যাম্বুলেন্সের চালক ফোন দিয়েছে। তাহমিদ ফোন রিসিভ করতেই সে জানায় ফুলতলা পৌঁছেছে। তাহমিদ লোকেশন জানিয়ে দিয়ে বাইরে আসে। আফরোজা নাজনীন উঠানে দাঁড়িয়ে কিছু একটা করছিলেন। বড় মা, অ্যাম্বুলেন্স এসে গেছে। মামাকে তৈরি করে, নিজেরাও তৈরি হও। তুই ফ্রেশ হয়ে নে বাপ। গোছানো শেষ। ড্রাইভারকে খেতে দিয়েছি। ফ্রেশ হয়ে তুইও খেয়ে নে। অ্যাম্বুলেন্স আসলে সেই ড্রাইভারকেও খাইয়েই তবে বের হব। এত সকালে খাব না বড় মা। তুমি বরং আর সবাইকে খেতে দিও। কুহু সেই ফজরের নামাজ আদায় করে রান্না করেছে। মেয়েটা এত কষ্ট করে রান্না করেছে, আর তুই বলছিস না খেয়েই চলে যাবি। ঢাকা পৌঁছাতে দেরি হবে, এতক্ষণ না খেয়ে থাকবি। তাহমিদ কিছু না বলে ফ্রেশ হতে যায়। টেবিলে গরম ভাত, বেগুন ভাজা, কই মাছ ভাজা আর ধোয়া ওঠা মুরগির মাংসের ঝোল দেখেই এই সাত সকালে তাহমিদের পেটে ক্ষুধা মোচড় দেয়। অথচ সে একটু আগেই বলেছে খাবে না। কিন্তু যেই শুনেছে কুহু রান্না করেছে, তখন আর না করেনি। তৃপ্তি সহকারে খেয়ে উঠে তাহমিদ। মনে মনে বলে, বউ আমার দারুণ গুণবতী। গতরাতে তাহমিদের আনা ঔষধ খেয়ে ব্যথা অনেকটাই কমেছে কায়েসের। ওরা 2-3 জন মিলে ধরাধরি করে তাকে অ্যাম্বুলেন্সে তোলে। শিউলিকে রেখেই অ্যাম্বুলেন্সে উঠে কুহু, আফরোজা আর তাহমিদ। ওদের বাড়ির গাড়িতে ব্যাগপত্র পাঠিয়ে দেয়। তাহমিদ রাতেই মেডিকেলে ফোন দিয়ে কেবিন রেডি করতে বলেছে। ওরা পৌঁছানো মাত্রই ভর্তি করানো হবে। তাহমিদ ওর স্যারদের সাথে কথা বলেছে। কুহু বারবার আল্লাহকে ডাকছে।
আফরোজা নাজনীন বোনদের ফোন করতে ব্যস্ত। শিউলি আক্তার ডুকরে কাঁদছে। সে ভাবতেই পারেনি তার স্বামীর সাথে এমন কিছু হবে। কায়েসের সাথে যেতে পারেনি বলে তার আফসোসের অন্ত নেই। শিহাব মায়ের থেকে একটু দূরে বসে আছে। ওর চোখেও পানি। মনে একটাই চিন্তা হানা দিচ্ছে, আব্বু সুস্থ হবে তো? সারাটা রাস্তা কুহু কাঁদতে কাঁদতে যায়। কায়েস ঘুমাচ্ছে। তাহমিদ সকালে কোন একটা ঔষধ দিয়েছিল যার প্রভাবে ব্যথা কম অনুভব করছে এবং সেই সাথে ঘুমাচ্ছে। মধ্য দুপুরে ওরা মেডিকেলে পৌঁছায়। তাহমিদ পূর্বেই সব ব্যবস্থা করে রেখেছিল, তাই কায়েসকে ভর্তি করতে কোন ঝামেলা হয় না। ওরা মেডিকেলে পৌঁছানোর খানিক পরেই তাহমিনা আক্তার হাজির হন সেখানে। কায়েসকে ভর্তির পর ডক্টর আসলেন, যিনি তাহমিদের শিক্ষক। তিনি সকল পরীক্ষা নিরীক্ষা করে জানালেন বুকের 3টা হাড় ভেঙে গেছে। গত কয়েকদিন থেকে চিকিৎসার অভাবে সেখানে ইনফেকশন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন। তাহমিদ বড়মার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় অপারেশনের। ডাক্তারকে ওদের সিদ্ধান্ত জানালে তিনি জানান আগামীকাল দুপুরেই অপারেশন করবেন। কুহু বারান্দায় বসে কাঁদছে। ওর পাশে তাহমিনা আক্তার বসে আছে। ফুপু কথা বলছে ডক্টরের সাথে। এমন সময় তাহমিদ সেখানে আসে। কুহুর সামনে এক গ্লাস পানি বাড়িয়ে দেয়। কুহু তাহমিদের দিকে প্রশ্নবোধক চাহনি দেয়। ওর তো পিপাসা লাগেনি, তবে তাহমিদ কেন ওকে পানি দিচ্ছে? জলদি খেয়ে নাও, এখানে স্যালাইন গুলিয়ে এনেছি। সারাটা রাস্তা যে হারে কেঁদেছ, আমি ভয় পেয়েছিলাম। শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে গেছে, না জানি রাস্তায় কিছু একটা ঘটে যায়। ভাগ্য ভালো তেমন কিছুই হয়নি। এখন স্যালাইন না খেলে দেখা যাবে ডিহাইড্রেশন হয়ে বাপ মেয়ে একসাথে মেডিকেলে ভর্তি হয়েছ। তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার এখন সুস্থ থাকা জরুরি। তাছাড়া যে রামে তুমি বাপের সেবা করতে দিলেও নিজের বিষয়ে আমাকে নাক গলাতে দিবে না, তা ভালোই জানি। তাহমিদের কথা শুনে কুহু বিরাট ঝটকা খায়। এই মানুষটা বলে কি? এর মাথার তার রা নাকি? তাহমিদ, কি শুরু করেছি সেসব? এখন মেয়েটার পেছনে না লাগলেই কি নয়। দেখছিস ও এমনিতেই বাবার চিন্তায় অস্থির। তার ওপর তুই ওকে ওছি তুমি আর ওর পক্ষ নিয়ে কথা বল না মা। এই মেয়ে এমনিতেই যে রা, এরপর তোমার সাপোর্ট পেলে ইন্টারন্যাশনাল রা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পাবে। এখন এই স্যালাইনটুকু ওকে খেতে বল, আর বেশি চিন্তা করতে নিষেধ কর। ওর বাপের কিছুই হবে না। এ যাত্রায় তার লাইফের লাইসেন্স রিনিউ হলো। তবে আরে একটা দিন দেরি হলেই টপকে যেত। কুহু যতই তাহমিদের কথা শুনছে ততই ওর মাথা ঘুরাচ্ছে। কি অবলীলায় কঠিন কথাগুলো বলছে এই অসভ্য ছেলে। আন্টি, তোমার ছেলেকেই তার আনা স্যালাইন খাওয়াও। বকবক তো কম করল না। এখন এই স্যালাইন তারই প্রয়োজন। কুহু রেগে একসা। তাহমিদ ওররা দেখে হাসছে। এই মেয়েরা তেও জানে। তাহমিদ, তুই যাবি? তুই কি বলতো? আমি তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি। অবাক পরেও হতে পারবে। এখন ওকে এটা খেতে বল। আর সে যদি কথা না শোনে তবে আমি ওকে জোর করে খাওয়া বলে দিলাম। তাহমিদের কথা শুনে কুহু আশেপাশে তাকিয়ে দেখল অনেক লোকজন হাঁটাহাঁটি করছে। এত মানুষজনের সামনে যদি ওকে সত্যিই জোর করে। এই ভেবেই কুহু তাহমিদের হাত থেকে গ্লাসটা নিয়েই ঢকঢক করে পান করে গ্লাসের সবটুকু স্যালাইন পানি।
এরপর খালি গ্লাস এগিয়ে দেয় তাহমিদের দিকে। তাহমিদ গ্লাস নিয়ে মুচকি হেসে প্রস্থান করে, কারণ ও জানত ও যদি এভাবে কথা না বলতো তবে কুহু কিছুতেই খেত না। গতকাল থেকেই মেয়েটা কেঁদে কেটে বুক ভাসাচ্ছে। ওকে দেখেই বোঝা যায় অনেক ফুটবল হয়ে গেছে। সন্ধ্যা থেকেই ওদেরকে মেডিকেল থেকে বাসায় যেতে তাড়া দিচ্ছে তাহমিদ। আফরোজা নাজনীন ভাইকে রেখে কিছুতেই যেতে চাচ্ছেন না। আর কুহুও বারবার বলছে বাবার কাছেই থাকবে। এদিকে সেই সকাল থেকে ওরা না খাওয়া। তাহমিনা আক্তার দুপুরে আসার সময় খাবার আনতে চেয়েছিলেন কিন্তু তার শাশুড়ির কথায় আনেননি। তিনি বলেছিলেন ওরা আসছে, এরপর কোথায় কোথায় দৌড়াতে হবে। খাবার খাওয়ার সময় পাবে না। হয়েছেও তাই। সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা ঝামেলামুক্ত হন। তাই এখন তাহমিদ ওদের বাসায় পাঠাতে চাচ্ছে, কিন্তু কেউই রাজি নয়। বড়মা, তোমরা চলে যাও, আমি আজ রাতে মেডিকেলে থাকব। এমনকি আমাদের ক্লাসের অনেকেই আজ এখানে থাকবে, আমরা মামার খেয়াল রাখতে পারব। তুমি বরং বাসায় গিয়ে রেস্ট নাও, অনেক ধকল গেছে তোমার ওপর। কাল সকালে আবার আসবে। আমি আর একটা কথাও শুনতে চাই না। তোমরা এখনই যাবে। বাপ, ওর যদি কিছু প্রয়োজন হয় কিংবা ক্ষুধা লাগে, তখন ওকে কে দেখবে? আমি বরং থাকি। কুহু আর তাহমিনা বাসায় যাক। না ফুপু, আমিও তোমার সাথে থাকব। বাবাকে এভাবে রেখে আমি যাব না। এই মেয়ে, তুমি শুনতে পাওনি আমি কি বলেছি? তোমরা কেউই এখানে থাকতে পারবে না। আমি এখানে থাকব, বুঝেছ? তাছাড়া কাল তোমার ক্লাস নেই, কোচিং নেই। তুমি ক্লাস করে এখানে আসবে এবং কোচিংয়ের আগেই ফিরে যাবে। আমার কথার ওপর যদি আর কিছু বলেছ তবে ঠাটি একটা দিব। বড়মা, তোমরা বাসায় যাও। আর একটা কথা বলবে না। তাহমিদ রেগে গেছে বুঝতে পেরে আফরোজা নাজনীন আর কিছুই বলেন না। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নার্সদের কাছে তাকে দেখতে বলে বেরিয়ে আসেন কেবিন থেকে। মা, ওকে দেখে রেখ, বাসায় নিয়ে যেয়ে খাইয়ে দিও। ও সকাল থেকেই না খেয়ে আছে। আমি জানি বাসায় যাওয়ার পর কি করতে হবে। কত দায়িত্ববান হয়ে গেছে আমার ছেলে। যে ছেলে কখনো মা খেয়েছে কিনা তা জিজ্ঞেস করেনি, আর আজ সেই ছেলেই আরেকজনের কথা ভাবছে। মুচকি হেসে বললেন তাহমিনা। প্লিজ মা, তুমি অন্তত এভাবে বলো না। আমরা ছাড়া ওর কে আছে? ওর ভালোমন্দ আমাদেরই দেখতে হবে। হয়েছে হয়েছে। একটু আগেই যে ধমকটা দিলি, এরপর ওকে পাওয়ার আশা বাদ দে। এমনভাবে কথা বলিস যেন মুখে নিমপাতার রস লেগে আছে। একটু ভালো করে কথা বলতে পারিস না? এমনিতেই মেয়েটা চিন্তায় ল হয়ে আছে। এর মধ্যে তুই শুধু ওকে ম কা স। আচ্ছা শোন, বাসায় যাবি না? তুই কি খাবি না? সকাল থেকেই এভাবে আছিস, ফ্রেশ হতে হবে না? তুইও বাসায় চল, গোসল সেরে খেয়ে দিয়ে আবার আসবি। স্যারকে না বলে আমি যেতে পারবো না মা। আচ্ছা তুমি একটু অপেক্ষা কর, আমি বড়মাকে ডাকছি। স্যারের সাথে কথা বলে দেখছি উনি কি বলেন। তাহমিদ ফোন করে বড়মার কাছে। তিনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তাহমিনার। তাহমিদে ওর বড়মাকে একটু অপেক্ষা করতে বলে। এরপর সোজা যায় স্যারের কাছে। তার কাছ থেকে অনুমতি নিয়ে মা, বড়মা আর কুহুকে নিয়ে বাসায় আসে। বাসায় এসে যে যার রুমে যায়। কুহু আসে সিকতান রুমে। সিকতার কাছ থেকে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢোকে।
গোসল সেরে ওরা নিচে আসে। তাহমিনা আক্তার খাবার নিয়ে অপেক্ষা করছেন। তাহমিদ, কুহু আর আফরোজা নাজনীন একসাথে খেতে বসে। খাওয়া শেষে তাহমিদ বেরিয়ে যায় মেডিকেলের উদ্দেশ্যে। শরীর ক্লান্ত থাকায় কুহু শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। আফরোজা নাজনীনেরও একই অবস্থা। আজ তিনি কুহুকে নিজের সাথে রেখেছেন। সানাউল রাশেদিন দেশের বাইরে গেছেন কিছুদিনের জন্য। সকালে খাবার খেয়েই আফরোজা নাজনীন মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন। তার সাথে কুহু আছে। কুহুকে মেডিকেলে দেখা মাত্রই তাহমিদের মাথা ম হয়ে যায়। এই মেয়েকে সে ক্লাস শেষে আসতে বলেছিল, আর সে কিনা সকালেই এসে হাজির। ওর ইচ্ছে করছে কুহুকে আচ্ছামধ্য করতে, কিন্তু বড়মা থাকায় কিছু বলতে পারছে না। কায়েসের বুকের ব্যথা আগের থেকে কম, কিন্তু তিনি ভালোমত কথা বলতে পারছেন না। আফরোজা নাজনীন ভাইয়ের পাশে বসে আছেন। ডক্টর এসে চেক আপ করছেন। একটা নার্স কুহু আর আফরোজা নাজনীনকে বাইরে যেতে বললে তারা বাইরে এসে দাঁড়ায়। এমন সময় শিউলির নম্বর থেকে ফোন আসে আফরোজা নাজনীনের ফোনে। তিনি ফোন রিসিভ করে একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ান। তুমি একা দাঁড়িয়ে আছো কেন? বড়মা কোথায়? তাহমিদ জিজ্ঞেস করল কুহুকে। ফুপু ফোনে কথা বলছে। তোমাকে সকালে এখানে আসতে নিষেধ করেছিলাম। ক্লাস করে আসতে পারতে। বাবাকে এ অবস্থায় রেখে ক্লাসে মন বসবে না। পরীক্ষার আর বেশি দেরি নেই। তুমি এখানে থাকলেও কিন্তু কোন লাভ নেই, আর ক্ষতিটাও তোমারই হচ্ছে। আমি মামার খেয়াল রাখতে পারবো, আর নার্সদেরও বলে দিয়েছি। তারা তাদের সাধ্যমতো মামার খেয়াল রাখবে। তুমি ক্লাস আর কোচিং মিস দিও না। এখান থেকে সোজা হোস্টেলে যাবে। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসায় যাবে। সেখান থেকেই ক্লাস কর। আমি বড়মাকে বলে দিব। তাহমিদের কথার মাঝে অধিকারবোধ দেখে অবাক হয় কুহু। এই মানুষটার মন বোঝা দেয়। এইরা বলতো এই স্বাভাবিক। আমি হোস্টেল থেকেই যাতায়াত করতে পারব। কুহুর বলতে দেরি, কিন্তু তাহমিদের তে দেরি হয় না। আবার তোত্তারামি করছে দেখ। এই মেয়ে তোমার কি লগ্নে জন্ম, নাকি সিদ্ধান্ত নিয়েই রেখেছ আমি যা বলবো তার বিপরীতে যাবে তুমি? হোস্টেল থেকে যখন তখন বের হতে দিবে তোমাকে, নাকি সাহস খুব বেশি বেড়েছে? শুধু তুমি বলে আমি তোমার সব তোত্তারামি সহ্য করছি। অন্য কেউ হলে তার গাল লাল করে দিতাম। আপনি এভাবে রিয়্যাক্ট করছেন কেন? অন্য কারো সাথে তো এমনভাবে না, শুধু আমার সাথেই করেন কেন? আল্লাহ আমাকে উল্টো প্রশ্ন করছে। মুখে মুখে কথাও বলছে আবার। এখন দেখছি আগেই ভালো ছিল এই মেয়ে। আমি আগে কিংবা এখন সবসময়ই ভালো ছিলাম, আছি, থাকব। সাহস করে বলে ফেলে কুহু। মাফ কর আমাকে। তোমার যা ইচ্ছে তাই কর। দুই হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলে তাহমিদ। আর দুপদা পা ফেলে কোথাও চলে যায়। কুহু নিজের আচরণে নিজেই অবাক হয়ে গেছে। ও কিভাবে তাহমিদের মুখের ওপর কথা বলল? এত সাহস হয়েছে ওর? কায়েসের অপারেশন চলছে। বাইরে কুহু, আফরোজা আর তাহমিনা অস্থিরভাবে পায়চারি করছে। তাহমিদ ওটির ভেতরে আছে। আফরোজা নাজনীন একমনে আল্লাহকে ডাকছেন। কুহু স্থির হতে পারছে না। চিন্তায় ওর হাত পা অবশ হয়ে আসছে। অনবরত দোয়া ইউনুস পাঠ করছে।
তাহমিনা আক্তার কুহুর কাছাকাছি থাকছেন। কুহু মা, এত টেনশন করিস না। দেখবি তোর বাবা ঠিক সুস্থ হয়ে উঠবে। তুই একটি বসত। এভাবে অস্থির হলে তোর একটা কিছু হয়ে যাবে। তুই এই চেয়ারটায় বসো। আন্টি, আমার কিছুই ভালো লাগছে না। কেমন যেন পাগল পাগল লাগছে। এভাবে বলিস না মা। তাহমিনা আক্তার কথা শেষ করতে পারলেন না। এমন সময় হন্তদন্ত হয়ে সেখানে আসেন শাহনাজ সুলতানা। আনান পরীক্ষা শেষ করে বাসায় যাওয়া মাত্রই তিনি মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফুপুকে দেখেই কুহুর ঠোঁট ভেঙে কান্না শুরু করে। তিনিও পরম মমতায় কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। কারো মুখে কোন কথা নেই। সবারই চোখ অপারেশন থিয়েটারের দরজার দিকে। দীর্ঘ ৩ ঘন্টা পর অপারেশন শেষ হয়। ডক্টর কাইকসে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ২৪ ঘন্টা পর তাকে কেবিনে শিফট করা হবে। কায়েসের জন্য নির্ধারিত কেবিনে সবাই উৎকণ্ঠা নিয়ে বসে আছে। নাজমা পারভিনও একটু আগেই এসেছেন। তিনি একজন মহিলাকে নিযুক্ত করেছেন তার শ্বশুরকে দেখার জন্য। ৩ দিনের জন্য শ্বশুরের দায়িত্ব তার কাছে দিয়েই তবে তিনি ঢাকায় এসেছেন। ৩ বোন মিলে এই কাঁদছেন তো এই হা হুতাশ করছেন। আবার মাঝে মাঝে কুহুকে সান্ত্বনা দিচ্ছেন, আদর করছেন। দুপুর গড়িয়ে শেষ বিকেলের প্রহর এসেছে। কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি মুখে তোলেননি। তাহমিনা আক্তার বাসা থেকে খাবার এনেছেন, কিন্তু কেউই সেই খাবারে হাত দেয়নি। তিনি অনেকে সেধেও কাউকে খাওয়াতে পারেননি। অগত্যা নিরুপায় হয়ে বসে বসে ৩ বোনের কান্না দেখছেন। রাতে তারা ৩ বোন মেডিকেলে থাকার সিদ্ধান্ত নেন। সন্ধ্যার কিছুক্ষণ আগেই তাহমিনা বাসায় ফিরে গেছেন। অসুস্থ শাশুড়িকে রেখে তিনি আর মেডিকেলে থাকার সাহস করেননি। আবার বাসায় গিয়েই রাতের খাবার করতে হবে। এখানে পাঠাতে হবে। তিনি বাসায় গিয়ে রান্না করেই ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছেন। তাহমিদ সেই গাড়িতেই বাসায় ফিরবে। তাই আফরোজা নাজনীন কুহুকে বললেন তাহমিদের সাথে বাসায় যেতে। তারা ৩ বোন এদিকটা সামলে নিবেন। কুহু আর দ্বিরুক্তি না করে তাহমিদের সাথে বেরিয়ে আসে। মেডিকেল থেকে বাসার দূরত্ব ১ ঘন্টা। কুহু গাড়িতে উঠে বসতেই তাহমিদ ওকে সিট বেল্ট বাঁধতে বলে। কিন্তু কুহুর আজ তাহমিদের কাছে শোনার মুড নেই। তাই শুনেও না শোনার ভান করে বসে থাকে। এদিকে গাড়ি চলতে শুরু করেছে। তাহমিদ দেখল কুহু সিট বেল্ট বাঁধেনি, তাই বাধ্য হয়েই ও সিট বেল্ট বাঁধতে গেলেই কুহু অসম্মতি জানায়। ধন্যবাদ, আমি এভাবেই যেতে পারব। সাধে তো আর তোমাকে রা বলি না। এই মেয়ে যার কপালে জুটবে তার জীবনটা তেজপাতা করে ছাড়বে। সব কিছুতেই বাড়াবাড়ি। হয় নিজে বেল্ট বাঁধবে, নয়তো আমি বেঁধে দিব। কথা ক্লিয়ার। আমি ১ থেকে ৩ পর্যন্ত গুনব, এর মধ্যে বেল্ট না বাঁধলে আমার জন্যই সুবিধা। তাহমিদ গুনতে শুরু করার আগেই কুহু ঝটপট বেল্ট বেঁধে নেয়। ও মোটেও চায় না তাহমিদ সিট বেল্ট বেঁধে দিক। কিছু দূর আসতেই তাহমিদ ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার গাড়ি থামালে তাহমিদ নেমে কোথাও যায়। অনেকক্ষণ পর ২ হাতে কয়েকটা পলিব্যাগ আর শপিং ব্যাগ ঝুলিয়ে আসে। দেখে বোঝাই যাচ্ছিল ব্যাগগুলোতে কিছু আছে। একটা ব্যাগ ড্রাইভারকে দিয়ে পেছনে কুহুর পাশে এসে বসে। গাড়ি চলতে শুরু করলে তাহমিদ একটা ব্যাগ থেকে কয়েকটা চকলেট আর চিপস বের করে কুহুকে দেয়। আরেকটা শপিং ব্যাগ ধরিয়ে দেয় কুহুর কাছে।
কি আছে এতে? আর আমাকে দিচ্ছেন কেন? বাসায় যেয়ে দেখ কি আছে। কিন্তু দয়া করে সিক্তাকে দেখিও না। ওর জন্যও একটা ব্যাগ আছে। কিন্তু আমি এটা নিতে পারবো না। আপনি বরং এগুলো সিক্তাকেই দিন। এমনিতেই তো আর রা বলি না। তুমি কি বাচ্চা? কিছুই বোঝো না। অবশ্য যে বুঝেও না বোঝার ভান করে তাকে কিছুতেই বোঝানো যায় না। বাই দা ওয়ে, তোমার নিতে ইচ্ছে না করলে ফেলে দিও। কিন্তু এখন তো চিপস চকলেট খাও। এগুলো অনন্ত ফেলো না। কুহু ঠোঁট টিপে হাসে। ও ইদানিং লক্ষ্য করেছে এই মানুষটাকে রাগাতে বেশ লাগে। সে রেগে গেলে কপালের মাঝখানের নীলচে দুইটা শিরা ফুলে উঠে। যা দেখতে কুহুর কাছে আকর্ষণীয় লাগে। কুহু আনমনে চিপসের প্যাকেট খুলে চিপস মুখে পুরতে থাকে। এই মেয়ে দেখছি মিনিমাম ফর্মালিটিও জানে না। পাশে কেউ বসে থাকলে তাকেও যে অফার করতে হয় এটাও কি শিখিয়ে দিতে হয়? কুহুর ফর্মালিটির আশায় না থেকে তাহমিদ প্যাকেট থেকে কয়েকটা চিপস নিয়ে খেতে শুরু করে। আমার সাথে আপনার কি শত্রুতা আমি ভেবে পাই না। আমার জন্য এসব আনতে পারলে নিজের জন্য নিতে দোষ কোথায়? এভাবে অন্যের থেকে কিছু নেয়া মোটেও ঠিক নয়। কুহু পানসে মুখে জবাব দেয়। প্রথমত, তোমার সাথে আমার কোন শত্রু তা নেই। শত্রু তা তোমার চালচলন আচার আচরণের সাথে। দ্বিতীয়ত, আমি মোটেও অন্যের কাছ থেকে কিছুই নিচ্ছি না। নিচ্ছি নিজের মানুষের কাছে থেকে, যে আমার একান্ত আপনজন। তার ওপর আমার 16 আনা অধিকার আছে। অবশ্য এসব তোমাকে বলে লাভ নেই। তোমার ভর্তি মাথায় এসব ঢুকবে না। আমার ঠেকা পড়েনি আপনার এসব ফালতু কথা বোঝার। আপনার কথা আপনিই বুঝে গিলে খান। শোন মেয়ে, বেশি কথা বলো না। আজকাল একটু বেশি কথার তুবড়ি ছুটছে তোমার মুখে। আমি কিছু বলছি না মানে এই নয় যে ভবিষ্যতেও কিছু বলবো না। এটা বেশ বুঝতে পারছি ভবিষ্যতে কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। আপনি আমাকে শাস্তি দিবেন? আপনি শাস্তি দেয়ার কে? আমার মুখ আর আমি কিছু বলতে পারবো না। কত খারাপ মানুষ চিন্তা করা যায়। না, তুমি কিছুই বলতে পারবে না। আর আমি কে এটা কিছুদিন পরই বুঝতে পারবে। তবে আইসোয়ার, তোমাকে শাস্তি দিতে আমার মোটেও খারাপ লাগবে না। আমি আবার খারাপ মানুষ কিনা। তাই প্রতিদিনই চাইব তুমি অপরাধ কর আর আমি শাস্তি দিব। তাহমিদের কথা শুনে কুহুর একটা শিরশিরে অনুভূতি বুকের মাঝে উথাল পাতাল করছে। এই ছেলে এমনভাবে কথা বলে কেন? একটুও লজ্জাশমের বালাই নেই। দুজনের খুনসুটির মাঝেই গাড়ি এসে দাঁড়ায় কুঞ্জশায়ার গেইটে। তাহমিদ গাড়ি থেকে নেমে দরজা খুলে দেয়। কুহু বের হয়ে আসলে ওর হাতে শপিং ব্যাগ ধরিয়ে দেয়। কুহু হাঁটতে শুরু করলে তাহমিদ জোর কদমে ওর পাশে আসে। রাত 10টার পর একবার ছাদে এসো। আমি অপেক্ষা করব। তবে তার আগে দেখবা ব্যাগে কি আছে। পারবো না। কুহুর সোজা উত্তর। অলরাইট, আমি কাউকে জানাতে চাচ্ছিলাম না। কিন্তু তুমি সবাইকে জানানোর জন্য উৎসাহিত করলে। এরপর আমি তোমাকে ধরে বেঁধে ছাদে নিয়ে গেলে পরে আমাকে দোষ দিতে পারবে না। কয়েক ধাপে তাহমিদ পৌঁছে গেছে মেইন গেইটে। কলিং বেলে চাপ অপেক্ষা করছে গেইট খোলার। তাহমিনা আক্তার ওদের জন্য টেবিলে খাবার সাজিয়ে অপেক্ষা করছেন। আয়েশা সালেহা আগেই খেয়ে শুয়ে পড়েছেন। তার শরীরটা কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না। কুহু মেডিকেল থেকে এসে গোসল সেরে একটু বসেছে। শরীরটা বেশ ক্লান্ত। তাহমিদ গোসল সেরে নিচে এসে দেখল কেউ আসেনি খেতে। তাই ও নিচ থেকেই সিক্তার নাম ধরে ডাকতে শুরু করে। ভাইয়ের ডাক শুনে সিক্তা আর কুহু নিচে আসে।
ওদের তিনজনের খাওয়া হলে তাহমিনা আক্তার খেয়ে নেন। এরপর যে যার রুমে আসে। তবে কুহু দিদুনের কাছে যায়। ও দিদুনের কাছেই ঘুমাবে। সিকতা চাচ্ছিল কুহু তার সাথে ঘুমাক, কিন্তু কুহু বলেছে দিদুন অসুস্থ, তাই তার কাছেই থাকবে। বাধ্য হয়ে সিকতা রাজি হয়। রাত 10:30। তাহমিদ ছাদে কুহুর জন্য অপেক্ষা করছে, কিন্তু কুহুর আসার কোন নামই নেই। অথচ একবারের জন্যও তাহমিদ ধৈর্য হারায় না। 11:30 পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। কুহু শপিং ব্যাগ নিজের কাছেই রেখেছে। খেয়ে এসে শুয়েছে ঠিকই, কিন্তু ওর ঘুম আসছে না। আচ্ছা, আলয় ঘড়ির দিকে তাকাতেই দেখল 10:30 বাজে। তাহমিদ ভাইয়া কি আমার জন্য ছাদে অপেক্ষা করছে? এত্রাতে ছাদে যাওয়া কি ঠিক হবে? নিজেই নিজেকে শুধায়, কিন্তু উত্তর না পেয়ে উঠে বসে। খানিক পর শপিং ব্যাগ হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। কোনায় থাকা চেয়ারের দিকে এগিয়ে যায়। চেয়ারটা আলোর দিকে টেনে নিয়ে বসে পড়ে। শপিং ব্যাগের মুখ ফাঁকা করে দেখার চেষ্টা করে, এরপর হাত গলিয়ে দেয় ব্যাগের ভেতর। হাতে উঠে আসে আরেকটা ছোট ব্যাগ। সেটা খুলে দেখল কালো কাচের চুড়ি, আবার ভেতরে হাতে দিলে পায় একটা কালো হিজাব, 2টা 3 পিস, এরপর একে একে আলতা, কালো টিপ আর বেলি ফুলের মালা পায়। আর সবশেষে পায় একটা চিরকুট। সেখানে লেখা আছে, আমার শ্যামাঙ্গিনীকে যে কোনো সাজেই মায়াবতী লাগে। আমার বহুদিনের স্বাদ শ্যামাঙ্গিনীকে একবার খোপায় বেলি ফুলের মালা, কপালে কালো টিপ, হাতে কাচের চুড়ি আর আলতা রাঙ্গা পায়ে দেখি। তার পরনে থাকবে কালো জামদানি শাড়ি। কিন্তু আজ তাড়াহুড়োয় শাড়ি কিনতে পারিনি। এজন্য আমি অতীব দুঃখ প্রকাশ করছি। আমার শ্যামাঙ্গিনী কি আজকে আমার স্বাদ পূরণ করবে? তবে কথা দিচ্ছি, একদিন আমার আলমারি ভর্তি কালো জামদানি থাকবে, যেগুলোর মালকিন থাকবে একমাত্র আমার শ্যামাঙ্গিনী। চিরকুটটা পরে কুহুর হাত পা কাঁপছে। এসব কি লিখেছে মানুষটা? এতই যদি ভালোবাসা, তবে সেদিন কেন মুখ ফিরিয়ে নিয়েছিল? তবে নানান ঘাত প্রতিঘাতের পর এবারও একটু প্রশান্তি চায়। চায় একজন যত্নবান পুরুষ, যে পুরুষের ছায়ায় সে নিরাপদে থাকবে, যে পুরুষের মাঝে নিজেকে হারাবে, যার ভালোবাসায় পূর্ণ হবে। সেই ছায়া সে তাহমিদের মাঝে দেখেছে। দেখেছে একজন পুরুষ কতটা দায়িত্ববান হতে পারে, অন্যের বিপদে কিভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, সকলকে আপন করে নেয়ার ক্ষমতা যার মধ্যে বিরাজমান। কিন্তু আজ রাতে কি করবে কুহু? নানান চিন্তায় দোদুল্যমান কুহুর মন এবং মস্তিষ্কের স্নায়ুযুদ্ধ চলে অনেক সময়। শেষে জয়ী হয় মন, কিন্তু কুহু এখনই ধরা দিতে নারাজ। তাহমিদ ধৈর্য নিয়ে ছাদের রেলিং ধরে অপেক্ষা করছে। রাত 11টা ছুঁই ছুঁই। কুহু এখনো আসেনি। এই অপেক্ষা মন্দ লাগছে না, বরং এই অপেক্ষা ওর কাছে মধুর মনে হচ্ছে। হঠাৎ করেই তাহমিদ ওর চারপাশে একটা মিষ্টি গন্ধ পাচ্ছে। পেছনে না তাকিয়েই বুঝতে পারে গন্ধের উৎপত্তি। ওর ঠোঁটের কোণ প্রসারিত হয়। মন বলে উঠে, সে এসেছে, তোর শ্যামাঙ্গিনী এসেছে। এবার ওকে বলে দে মনের ভেতর যা কিছু আছে। অনেক সময় ধরে অপেক্ষা করছি, বড্ড যন্ত্র না দাও তুমি। অপেক্ষার প্রহর যে কত কঠিন, তা যদি তুমি জানতে। পেছনে না ফিরেই বলে তাহমিদ। কুহু তবদা খেয়ে দাঁড়িয়ে রয়। পেছনে না তাকিয়েই কিভাবে বুঝলো আমি এসেছি? দেখুন, আমি চাই না আপনি কোন সিন ক্রিয়েট করুন, তাই এত রাতে ছাদে এসেছি। কি বলবেন জলদি বলে ফেলুন। এমনিতেই আমার মন মানসিকতা ভালো নেই। আমি জানি তোমার মন ভালো নেই। কোন মেয়ে তার বাবার এমন পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে পারে না? এমনকি আমি এটাও জানি, আমার আবদারটাও অন্যায়। একটা মেয়ের এমন অবস্থায় তার সাথে নির্জনে কথা বলা খুব ভালো দেখায় না। কিন্তু আমি নিরুপায়। আজ তোমার সাথে আলাদাভাবে কথা না বললেই হতো না। কি এমন কথা আছে যার জন্য আপনি এত অধৈর্য হয়ে গেছেন?
আর এমনিতেও আমি জানি আপনি যত সব তু কথা বলতেই আমাকে এখানে ডেকেছেন। আমি তু কথা বলতে তোমাকে এখানে ডেকেছি। আরে তোমার বিয়ের আলোচনা করছিল শাহনাজ আন্টি। সেই কথা শুনেই মনে মনে হচ্ছিল আমি হয়ে যাব। আর তুমি বলছো আমি ফালতু কথা বলতে ডেকেছি। আমার বিয়ের বিষয়ে আলোচনা হচ্ছিল। এসব কি বলছেন আপনি? শাহনাজ আন্টির কোন এক প্রতিবেশী তার ছেলের জন্য তোমাকে পছন্দ করেছে। সেই কথাই তিনি বড়মার সাথে আলোচনা করছিলেন। সব শুনে মনে হলো বড়মারও এতে সায় আছে। তবে তিনি আগে তোমার সাথে দেখা বলতে চান। যখন আমি সে কথা শুনলাম তখন মনে হলো আজ তোমার সাথে কথা না বললেই নয়। এবার বলো আমার কি খুব বেশি অন্যায় হয়েছে? নিজের বিয়ের কথা শুনে কুহুর বুকের ভিতর ধুকপুক করছে। আচ্ছা আমি এখন আসছি। আর কখনোই এভাবে রাত বিরেতে আমাকে ডাকবেন না। কেউ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। কথাগুলো বলেই কুহু তড়িঘড়ি করে ছাদ থেকে নিচে আসে। আর তাহমিদ বিমর্ষচিত্তে তাকিয়ে থাকে কুহুর যাওয়ার দিকে। ওর একটা কথাই মনে হচ্ছে কুহু এভাবে না গেলেও পারত। 5টা মিনিটও কি ওকে দেওয়ার মতো সময় ছিল না কুহুর কাছে। সেই দিনের সেই অন্যায়ের জন্য আর কতদিন এভাবে তোরপাতে হবে? ওর অন্যায়ের কোন ক্ষমা কুহুর ঝুলিতে কি নেই? আচ্ছা আমি কি কুহুর কাছে নিজেকে খুব সস্তাভাবে উপস্থাপন করছি, যে কারণে কুহু আজও সেই ভুলের জন্য আমাকে ক্ষমা করতে চাইছে না? তাকে ভালোবাসি জন্যই কারণে অকারণে তার সাথে কথা বলতে ইচ্ছে করে, তার আশেপাশে ছায়া হয়ে থাকতে স্বাদ হয়। কিন্তু আমার ভালোবাসাকে ও কি তুচ্ছ ভাবছে? যদি তাই হয় তবে নিজেকে আর সস্তা হতে দিব না। ওকে সারা জীবন ভালোবেসে যাব, কিন্তু ওর কাছে আর নিজেকে ছোট করব না। ওকে আগে বুঝতে হবে আমার ভালোবাসার গভীরতা। হাসনাহেনা গাছের নিচে শটান হয়ে শুয়ে অন্তরিক্ষের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলেছে তাহমিদ। আজ নিজেকে বড্ড অযোগ্য মনে হচ্ছে। সেদিন সেই ভুলটা না করলে কুহু তার একান্তই নিজের হয়ে যেত। ওকে হারানোর কোন ভয় থেকে থেকে মনেও কি দিত না। এখন বুঝতে পারছে সময় থাকতে যার মূল্য দেয়নি, আজ সেই মূল্যহীন মেয়ে অমূল্য সম্পদ রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাহমিদের হৃদ মাজারে। কুহু দিদুনের রুমে এসে স্তব্ধ হয়ে বসে আছে। ফুপু যদি ওর জন্য কাউকে পছন্দ করে তবে সে কিছুতেই না করতে পারবে না। কুহু চায় না ফুপুরা ওর জন্য কোন কষ্ট পাক। যে ফুপুদের কারণে আজও এ পর্যন্ত আসতে পেরেছে সেই ফুপুদের কথা কখনোই অমান্য করতে পারবে না। সেই সাহসও কুহুর নেই। যে ফুপুদের কথার অবাধ্য ও কখনোই হয়নি আর আজও হবে না। আনমনে কখন যে বারান্দায় এসে দাঁড়িয়েছে তা সে বুঝতেই পারেনি। বারান্দার গ্রিল ভেদ করে চাঁদের আলো বারান্দায় এসে পড়ছে। ভরা পূর্ণিমায় চাঁদের আলো তার জৌলুস ছড়াচ্ছে। ধরণীর বুকে তার হৃদয় সৌন্দর্য ছড়িয়ে দিয়ে গর্বে বিচরণ করেছে বিশ্বব্রহ্মাণ্ডে। কিন্তু গৌরবে গর্বিণী চাঁদের আলোর কারসাজি উপভোগ করার মতো মন এখন কুহু নেই। ওর মনে এখন বিরাজ করছে প্রকালো ছায়া। যে ছায়াতলে ঢাকা পড়ে যায় তাহমিদ নামক একজন পুরুষের ভালোবাসা। যে ভালোবাসার ঊর্ধ্বে ঠাঁই পায় ফুপু নামক মমতাময়ীদের স্নেহ, ভালোবাসা। একই বাড়িতে দুজন মানবী সারা রাত নির্ঘুম কাটিয়ে দেয়। একজন নিজেকে বদলানোর প্রত্যয় নিয়েছে তো আরেকজন বিসর্জন দিয়েছে তার প্রেমিক পুরুষের ভালোবাসা। পরদিন সকালে কুহু আসে তাহমিদের রুমে। তাহমিদ কিছুক্ষণ আগে রুমে এসেছে। ওর হাতে গতকালের তাহমিদের দেয়া শপিং ব্যাগ। কুহু এর আগে কখনো তাহমিদের রুমে আসেনি, তাই ও বেশ অপ্রস্তুত বোধ করছে। কুহুকে দেখে তাহমিদ ভুরু কুঁচকে তাকায়। এই নিন আপনার জিনিস। আশা করব ভবিষ্যতে এমন কাজ আর করবেন না। আমার জন্য ফুপুদের সম্মান ক্ষুণ্ণ হোক তা আমি চাই না। আশা করি কথাটা মনে রাখবেন। তাহমিদ কিছু না বলে হাত বাড়িয়ে শপিং ব্যাগ নেয়। কুহুর কথার কোন প্রত্যুত্তর করে না। কুহু শপিং ব্যাগ তাহমিদকে দিয়ে সোজা বেরিয়ে আসে রুম থেকে।
তাহমিদ বিষণ্ণ হেসে শপিং ব্যাগ রেখে দেয় আলমারিতে। আমার ভাগ্যের লিখন যদি তুমি হও, তবে তোমাকে আমার হতে কেউই রুখতে পারবে না। নিয়তি যেদিন চাইবে, সেদিনই তোমার আমার সম্পর্ক পরিণতি পাবে। আর সেদিন তুমি আজকের এই আচরণের জন্য লজ্জা পাবে। তবে আজকের মতো সেদিনও তোমার ওপর কোন অভিযোগ আমি রাখব না। কে লে অঙ্কা রি র ভয়ে তুমি সত্যিকারের ভালোবাসা পায়ে ঠেলে দিলে। কিন্তু একবারও জানলে না, প্রয়োজনে তোমার সব কলঙ্ক আমি বুকে তুলে নিতাম। কোন কলঙ্ক তোমাকে ছুঁতেও পারত না। তোমার এক বিন্দু সুখের জন্য আমি কলঙ্কের সাগরে ডুব দিতাম। কিন্তু আফসোস, তুমি আমার ভালোবাসা বুঝলে না। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খাচ্ছে। কুহু কোন দিকে না তাকিয়েই একমনে খাচ্ছে। তাহমিদ একবার আর চোখে কুহুর দিকে তাকিয়ে খাওয়ায় মন দেয়। কারো মুখে কোন কথা নেই। ডাইনিং রুমে শুনশান নিস্তব্ধতা বিরাজ করছে। ওদের এই নিস্তব্ধতা দেখে তাহমিনা আক্তারের মনে কু ডাকছে। কি চলছে দুজনের মধ্যে তা তিনি বুঝতে পারছেন না। তাহমিদ, তোর কি সকালে ক্লাস আছে? যদি ক্লাস থাকে মেডিকেলে যাবার সময় কুহুকেও নিয়ে যাস। ওকে মা। তুমি ওকে তৈরি হতে বলো। আমি আধা ঘন্টা পরই বের হব। তাহমিদের কথা শুনে তাহমিনা আক্তার নিশ্চিত হয়ে যান, দুজনের মধ্যে কিছু একটা ঘটেছে। খাবার পর কুহু তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। তাহমিনা আক্তার সেখানে কিছু একটা করছিলেন। কুহু, মা, কি হয়েছে তোদের? আমার ছেলেটা এমন চুপচাপ হয়ে আছে কেন? শোন মা, মনে কোন প্রশ্নের উদয় হলে কিংবা কোন সমস্যা সৃষ্টি হলে মিলেমিশে সমাধানের চেষ্টা করবি। তোর যথেষ্ট বয়স হয়েছে, আশা করি এর থেকে বেশি কিছু বলার দরকার হবে না। তাহমিনা আক্তারের কথায় কুহু কোন জবাব না দিয়ে শুধু মাথা নাড়ায়। এমন সময় তাহমিদ তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। মা, আমি বেরোলাম। ও যদি আসে, তবে আসতে বলো। তাহমিদ কথাটা বলেই বেরিয়ে আসে। কুহু তাহমিদের পিছু পিছু আসে। ড্রাইভার গাড়ি নিয়ে ওদের অপেক্ষা করছে। তাহমিদ সোজা যে ড্রাইভারের পাশের সিটে বসে। এতে কুহুর কোন হেলদল নেই। সে গিয়ে পেছনে বসে। কুহুকে ওর বাবার কাছে পৌঁছে দিয়ে তাহমিদ ক্লাস করতে যায়। এর মধ্যে একটিবারও না কুহুর দিকে তাকিয়েছে, আর না কুহুর সাথে কথা বলেছে। কুহু কেবিনে এসে দেখল কেবিনে শুধু ওর মেজ ফুপু বসে আছে। ফুপুকে জিজ্ঞেস করে জানতে পারে, বড় ফুপু ডক্টরের সাথে কথা বলছে আর ছোট ফুপু বাবার কাছে গেছে। কুহু ফুপুকে বলে বাবাকে দেখতে যায়। কাচের দরজা মধ্যে দিয়ে কুহু বাবার দিকে একদৃষ্টে চেয়ে আছে। ওর চোখের কোণে পানি জমেছে। ও কি কখনো ভেবেছিল বাবার এমন কিছু হবে? আবার সবকিছু ভুলে যখন একজনের ওপর মায়া জন্মাল, ঠিক তখনই জানতে পারল ফুপুরা ওর বিয়ের কথা ভাবছে। জীবন ওকে যে কথায় নিয়ে যাচ্ছে তা বোধগম্য নয় কুহুর। ও শুধু জীবনটাকে নিজস্ব গতিতে চলতে দিয়েছে। দেখা যাক কোন ঘাটে এসে এই চলার সমাপ্তি ঘটে। আফরোজা নাজনীন কেবিনে এসে জানায় সন্ধ্যায় কায়েসকে কেবিনে শিফট করবে। গতকালকের থেকে তার শারীরিক অবস্থা আজকে খানিকটা উন্নতি হয়েছে। একথা শোনার পর ওরা সবাই স্বস্তি পায়। কুহু বাবার কথা শোনার পরপরই কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ক্লাস শেষে মেডিকেলে যখন পৌঁছায় তখন দুপুর 2টা বেজে গেছে। এর মধ্যে আফরোজা নাজনীন বাসায় গিয়েছিলেন। তিনি 2 ঘন্টা বাসায় কাটিয়ে বন্দের এবং কুহুর জন্য খাবার নিয়ে মেডিকেল আসেন। খাবার পর যখন সবাই একসাথে টুকটাক কথা বলছিলেন, তখনই হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে শিউলি আক্তার। তার সাথে শিহাব আর সিকতা এসেছে। সে মেডিকেলে কখনো আসেনি, তাই প্রথমে বড় ননদের বাসায় যে সিকতাকে নিয়ে এসেছে। ছোটমাকে দেখেই কুহুর চোয়াল শক্ত হয়ে যায়। আর নাজমা পারভিন সোফা ছেড়ে উঠে সোজা দাঁড়ায় শিউলির সামনে। কোন কথা না বলেই আচমকা কয়েকটা থা প প্র বসিয়ে দেয় শিউলির গালে। ঘটনার আকস্মিকতায় শিউলি হতভম্ব হয়ে গেছে। কেবিনে ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করছে। নাজমা পারভিন শুধু থাপ্পড় দিয়েই ক্ষান্ত হননি।
তিনি এবার শিউলির চুলের মুঠি ধরে টেনে হিচড়ে নিয়ে এসে কেবিনের মেঝেতে আচ্ছা রো মারেন। ফকিন্নির মেয়ে, তোর সাহস কি করে হয় আমার ভাইকে ধাক্কা দেয়ার? এই কাজ করতে তোর কলিজা একবারও কাঁপেনি? তোর মনে হয়নি এ কথা আমরা শুনলে তোকে কি করতে পারি? তোকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে এনে আমরা কি ভুল করেছিলাম? তোকে আমরা তোর প্রাপ্য মর্যাদা দিতে চেয়েছিলাম, কিন্তু তুই এর যোগ্য নয়। আসলে কাককে যতই ময়ূরের পালক পরাই না কেন, কাক সবসময় কাকই থাকে, ময়ূর হয় না। তুই সেই কাক যাকে হাজার চেষ্টা করেও ময়ূর বানানো যাবে না। নাজমা পারভীন আজ নিজের মধ্যে নেই। চোখের সামনে শিউলিকে দেখেই হিতাহিত জ্ঞান হারিয়েছে। নাজমা, তুই এসব কি শুরু করেছিস? এতটা বেয়াদব হয়েছিস তুই যে ভাইয়ের বউয়ের গায়ে হাত তুলছিস। আফরোজা নাজনীন রেগে উঠেছেন। কিসের ভাইয়ের বউ? এই শয়তানি কখনো আমাদের ননদের সম্মান দিয়েছে? নিজে সম্মান পেতে হলে অন্যকেও সম্মান দিতে হয়। এই বেয়াদব মহিলা কখনো আমাদের সেই সম্মান দিয়েছে যে ওকে আমরা মাথায় তুলে রাখব? যেদিন ও আমার ভাইকে মেরেছে সেদিন থেকে ওর সাথে সম্মুখ লড়াই শুরু হয়েছে। আমি যা করছি তাই করতে দাও। তুমি বাধা দিতে আসলেও মানব না। দ্বিগুণ ভেজে বলে উঠে নাজমা পারভীন। বড় আপা, তুমি একটা কথাও বলবে না? মেজো আপা যা করছে তাকে করতে দাও। ওর এই শাস্তিটুকুর প্রয়োজন আছে। এখন যদি ও না শোধরায় তবে ভবিষ্যতে কিন্তু আমাদের পস্তাতে হবে। শিউলি আক্তার মেঝেতে উপুর হয়ে পড়ে কাঁদছে। শাহনাজ, তুইও নাজমার মতো প্রতিশোধপরায়ণ আচরণ করছিস। আব্বা আম্মা এই শিক্ষাই তোদের দিয়েছিল। তাদের শিক্ষাকে ভুল প্রমাণিত করলি তোরা। আফরোজা নাজনীন আফসোস নিয়ে বলতে থাকেন, বড় আপা, সব ক্ষেত্রে বাবা মা শিক্ষার বড়াই দেখান ঠিক নয়। কিছু কিছু সময় নিজের বিবেক দিয়েও কাজ করতে হয়। আজ যদি আব্বা আম্মার দেয়া শিক্ষার দোহাই দিয়ে একে ছেড়ে দিই তবে আমাদের আব্বা আম্মার শিক্ষার মা করা হবে। আর এর মতো মানুষকে তো ছাড় দিতেই নেই। এরা অন্ধকার সমাজ গড়ার হাতিয়ার। সময় থাকতে এদের উপরে ফেলতে হয়। তা না হলে এরা সমাজে সংক্রামক ব্যাধি ছড়িয়ে দেয়। আজ শাহনাজ সুলতানা তার বড় বোনের কোন কথাই শুনতে রাজি নয়। কথাগুলো শেষ করেই শাহনাজ সুলতানা শিউলি আক্তারকে মেঝে থেকে তুলে তিনিও পরপর কয়েকটা থাপ্পড় মারেন। শোন শিউলি, তুই যা করেছিস সেটা ক্ষমার অযোগ্য। শুধু আমরা বলে তোকে এখন পর্যন্ত পুলিশে দিইনি। তাই বলে ভাবিস না তোকে ছেড়ে কথা বলবো। ছোট বোনের এমন রূপ কখনোই দেখননি আফরোজা নাজনীন। কুহু স্তব্ধ হয়ে ফুপুদের কর্মকাণ্ড দেখছে। প্রয়োজনে ওর ফুপরাও যে প্রতিবাদী হতে পারে তা দেখে কুহু চরম বিস্মিত। শিহাব মায়ের এরূপ হেনস্থা দেখেও চুপচাপ থাকে। ও সেদিন চোখের সামনে বাবাকে মা খেতে দেখেছিল। তাই সেদিন থেকেই নিজের মায়ের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে। তা তুই শুধু শিহাবকে এনেছিস কেন? তোর গুণধর মেয়ে কোথায়? যে এই সকল কিছুর মূলে তার মুখ দর্শন করতে পারব না। এই সুযোগে তাকেও শিক্ষা দিতাম। নাজমা পারভীন ব্যঙ্গ করে বললেন। এই ভয়টাই শিউলি পাচ্ছিল। সে কোন উত্তর না দিয়ে চুপচাপ থাকে। এদিকে ওর তিন ননদ একই কথা বারবার জিজ্ঞেস করছে। তবুও শিউলি কিছু বলে না।
ফুপু দৃষ্টি আপু, চেয়ারম্যানের ছেলে সবুজের সাথে আজ রাতে পালিয়েছে। শিহাব মায়ের বদলে উত্তর দেয়। শিহাবের কথা শুনে কেবিনের সকলে স্তব্ধ হয়ে গেছে। তারা কথা বলার মতো অবস্থায় নেই। সকলে শুধু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। অবশেষে নীরবতা ভেঙে কথা বললেন নাজমা পারভীন। বাহ, বংশের মুখে চুনকালি মাখাতে আর কিছু লাগবে না। তুই আর তোর মেয়েই এর জন্য যথেষ্ট। বড় কপাল করে তোকে ওই সংসারে এনেছিলাম, আর অবশেষে বাপের নামও ডুবালাম। শিউলির মাথা নিচু করে কথা শোনা ছাড়া আর কোন উপায় নেই। তবে মেয়ে যে পালিয়েছে এর জন্য তার আফসোস নেই। মেয়ে তার চেয়ারম্যান বাড়ির বউ। এটা চারটিখানি কথা। আফরোজা নাজনীন ডুকরে কেঁদে উঠেন। ওই ছোট্ট মেয়েটা এইভাবে বাপ দাদার নাম ডুবালো। তিনি বেশ বুঝতে পারছেন শিউলির আশকারা পেয়েই দৃষ্টি ভুল পথে গেছে। কুহু হতবিহ্বল হয়ে ফুপুর দিকে তাকিয়ে থাকে। এই ফুপু যে কোনো পরিস্থিতি শক্ত হাতে সামাল দিতে পারেন। সবাইকে সব সময় প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য রাখতে রাখতে বলেন। কিন্তু আজ তিনি কাঁদছেন। আজ কে তাকে সামাল দিবে? সবারই যে মনের অবস্থা বিরূপ। সারাটা দিন কেবিনে থমথমে অবস্থা বিরাজ করেছে। নাজমা পারভীন থেকেই শিউলিকে মারতে তেরে গেছেন। কখনো বা গালাগালি করেছেন। আর শিউলি এসব কিছুই নীরবে সহ্য করে গেছেন। সন্ধ্যায় কায়েসকে কেবিনে স্থানান্তরিত করা হয়। তার জ্ঞান ফিরেছে, কিন্তু শরীর দুর্বল থাকায় কথা বলতে পারছেন না। তাকে কেবিনে দেয়া হলে শিউলিকে দেখা মাত্রই ঘৃণায় মুখ কুঁচকে ফেলে। এই নারীকে দেখার কোন ইচ্ছে তার নেই। বাবাকে দেখেই শিহাব সেই যে তার পাশে বসেছে, উঠার নাম নেই। কুহুও বাবার আশেপাশেই থাকছে। পরদিন সকালে শিউলি তার ছেলেকে নিয়ে গ্রামে ফিরে যায়। গ্রামে যাবার আগ পর্যন্ত কায়েস শিউলির সাথে একবারের জন্যও কথা বলেননি। বোনদের সেবা শুশ্রূষা, মেয়ের যত্ন আত্তি পেয়ে 1 মাসের মধ্যেই কায়েস প্রায় সুস্থ হয়ে যায়। এই 1 মাস সে বড় বোনের বাসায় থেকেছে। ব্যবসার যাবতীয় কিছু ফোনেই সামলেছে। তবে কুহু বাবার হয়ে 2 বার গ্রামে গিয়ে টাকার হিসেব নিয়েছে। পুরো মার্কেটের ভাড়া তুলে এনেছে। বাবার কথামতো সেই টাকাগুলো নিজের অ্যাকাউন্টে জমা রেখেছে। শিউলি যখন শুনেছে কুহু সব টাকা নিয়ে ঢাকায় ফিরে গেছে, তখন থেকেই রাগে ফুঁসছে। এদিকে দৃষ্টি দিন 10 পরেই স্বামীর সাথে ফুলতলা এসেছে। মেয়ে জামাইকে পেয়ে শিউলি আনন্দে আটখানা হয়ে যায়। জামাইয়ের যত্ন আত্মীর ত্রুটি রাখে না। 3 দিন পর মেয়ে যখন শ্বশুর বাড়ি ফিরে যায়, সে অনেক কিছু বেঁধে দেয়। নিজের জমানো টাকা থেকে 20,000 টাকা জামাইয়ের হাতে দেয়। নিজেদের দোকানে যেয়ে ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, ল্যাপটপ, খাট, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল সবকিছুই জামাইয়ের পছন্দমতো নিয়ে তাদের সাথে পাঠিয়ে দেয়। জামাই এত কিছু পেয়ে ভীষণ খুশি হয়। চেয়ারম্যান বাড়িতে এসব নিয়ে যখন ওরা প্রবেশ করে, তখন চারদিকে দ্রুত খবর ছড়িয়ে পড়ে সবুজ শ্বশুর বাড়ি থেকে কত কিছু নিয়ে আসছে। আহ্লাদের দৃষ্টি যেন আকাশে উঠছে। ও ভেবেছে বাবার বাড়ি থেকে এত কিছু এনে সবাইকে নিজের অধীনে করে নিবে। কিন্তু সে ভুল। দীর্ঘ 1 মাস পর আফরোজা নাজনীন তার ভাইকে নিয়ে গ্রামে আসে। সাথে কুহুও রয়েছে। কায়েককে দেখে শিউলি দৌড়ে তার কাছে আসে। কিন্তু কায়েস ওকে দেখে মুখ ফিরিয়ে নেয়।
কায়েস ভালোমত হাঁটতে পারছে না। এদিকে ডক্টরও তাকে বেশি নড়াচড়া করতে নিষেধ করেছে। তাই ঢাকায় ফেরার আগে আফরোজা নাজনীন ভাইয়ের ব্যবসার ম্যানেজারকে ডেকে যাবতীয় সকল নির্দেশ দেন। সেই সাথে একটা অ্যাকাউন্ট নম্বর দেন যেখানে মাস শেষে টাকা পাঠাতে বলেন। শিউলি দেখল তার থেকে সব ফসকে যাচ্ছে। কিন্তু আপাতত সে এসব নিয়ে কিছুই বলবে না। আগে সবকিছু আবার পূর্বের ন্যায় হয়ে যাক, তারপর আবার সবকিছুর নিয়ন্ত্রণ সেই করবে। এমন সময় ম্যানেজার জানায় কিছুদিন আগে শিউলি আক্তার তার মেয়ে জামাইকে মার্কেটে নিয়ে যেয়ে বেশ কিছু জিনিসপত্র নিয়েছেন। একথা শুনেই কায়েস রেগে উঠে, কিন্তু বোনের চোখের ইশারায় থেমে যায়। আফরোজা নাজনীন চান না পরিবারের এসব বিষয় বাহিরে যাক। ম্যানেজার বিদায় নিলে দুই ভাই বোন মিলে শিউলিকে চেপে ধরে। দুজনের চাপে পড়ে শিউলি সব স্বীকার করতে বাধ্য হয়। আফরোজা নাজনীন অবিশ্বাস্য চোখে চেয়ে থাকেন শিউলির দিকে। কতটা সাহস থাকলে এত কিছুর পরও কোন মানুষ এমন করতে পারে? বড় আপা, আমি নিরুপায় হয়ে এই মহিলাকে সংসারে রেখেছি। তার সাহস কত দেখ! যে মেয়ের বিষয়ে আমি কিছুই জানি না তার বিয়ে হয়েছে আমি আজই জানলাম। আর সে কিনা মেয়ে জামাইকে হাত ভর্তি করে গিফট পাঠিয়েছে। ওর বুক একটুও কাঁপেনি। আমাকে জানানোর প্রয়োজনও মনে করেনি। আমি আর ভাবতে পারছি না আপা। ভাই, তুই এসব চিন্তা করে শরীরের ক্ষতি করিস না। আমরা আছি তো। তুই বাড়িতে থেকেই ব্যবসা দেখাশোনা করবি। প্রতি মাসেই আমরা 3 বোন গ্রামে আসব। ব্যবসার সব হিসাব নিকাশ আমরাই দেখব। এছাড়া কুহু আছে, ও ফোনে ম্যানেজারের সাথে যোগাযোগ রাখবে। আগে তুই সুস্থ হ, তারপর কার কি ব্যবস্থা নিতে হবে সেটা আমরা দেখব। কায়েস বোনের কথায় সায় দেয়। তাহমিদ কিছুদিন থেকে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না। সবসময়ই মনমরা হয়ে থাকছে। তাহমিনা ছেলের এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে গেছেন। আফরোজা নাজনীনও লক্ষ্য করেছেন তাহমিদ কেমন শুকিয়ে গেছে। তিনি তাহমিদকে জিজ্ঞেসও করেছেন কি হয়েছে, কিন্তু তাহমিদ কিছুই জানায়নি, বরং এড়িয়ে গেছে। চলবে।